ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। মিলেনিয়াম ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দেখুন মিলেনিয়াম ডেভেলপমেন্ট এটা হয়েছিল 2000 সালে। এখানে কি করা হয় যে আগামী 15 বছরের জন্য 8টা গোল ঠিক করা হয়। সে 8টা গোল কি কি, সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে গোল 1, এরিডিকেট এক্সট্রিম পোভার্টি অ্যান্ড হাঙ্গার, এক্সট্রিম পোভার্টি এবং হাঙ্গারকে এরিডিকেট করা, মুছে ফেলা। গোল 2, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। আমরা যে 6 থেকে 14 বছরের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলি, দেখুন এখানে কিন্তু নির্ণয়টা হয়েছিল গোল 2তে, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। গোল 3, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন। গোল 4, রিডিউস চাইল্ড মর্টালিটি। গোল 5, ইমপ্রুভ মেন্টাল হেলথ। গোল 6, কম্বেটিং HIV, AIDS, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস। গোল 7, এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এবং গোল 8, ডেভেলপমেন্ট এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। তাহলে এই 8টা গোল যেরকম রয়েছে, গোল 1, 2, 3, এইভাবেই আমাদের মনে রাখতে হবে। পরীক্ষার সময় লেফট সাইড রাইট সাইড আপনাকে ম্যাচ করতে দিতে পারে। লেফট সাইডে গোল 1, গোল 2, গোল 3 এরকম দিল, রাইট সাইডে কোনটা গোল কি আছে ম্যাচ করতে দিতে পারে। তো এতটুকু আপনাদের পড়তে হবে। এবং এর সাথে সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেহেতু এটা এখন রানিং চলছে, এটা থেকে অনেক সময় ডিপে প্রশ্ন দেয়। যেমন আপনারা দেখলেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট 2000 সালে হলো, কত বছরের জন্য? 15 বছরের জন্য 8টা গোল ঠিক করলো। তাহলে অবভিয়াসলি 2015 পর্যন্ত মিলেনিয়াম ডেভেলপমেন্ট ছিল। তাহলে 2015 সালে নতুন ডেভেলপমেন্ট আসলো, যেটা মিলেনিয়াম ডেভেলপমেন্টের 7ম গোল, যেটা ছিল এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, সেখান থেকে আসলো হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তাহলে সাস্টেনেবিলিটি কথার অর্থ কি, আগে এটা বুঝি যে সাস্টেনেবল কথাটার অর্থ কি। সাস্টেনেবল কথাটার অর্থ হচ্ছে যে আজকে আমরা যে রিসোর্সগুলো ব্যবহার করি, যেই রিসোর্সগুলো ব্যবহার করছি, একটা সময় এরকম হবে না তো যে আমরা এতটা আজকে ব্যবহার করলাম যে সেটা আমরা নেক্সট জেনারেশনের জন্য রাখলামই না, এরকম তো হবে না তো। আবার এরকম না যে আমি নেক্সট জেনারেশনের জন্য সেটাকে উঠিয়ে রেখে দিলাম, আমরা ব্যবহার করলামই না। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে যে কোনো কিছুর ব্যবহার আমরা এইভাবে করব যে সেটা আজকে আমাদের প্রেজেন্টের কি নিড সেটাকেও যেমন পরিপূর্ণ করবে, সেটা তার সাথে সাথে ফিউচার জেনারেশনের সাথেও কোনো কম্প্রোমাইজ করবে না, অর্থাৎ ফিউচার জেনারেশনের জন্যও সেটা থেকে যাবে। আমরা এমনভাবে রেসপন্সিবল হইতে জিনিসটাকে ইউজ করব সেটা আমাদের আজকের নিডটাকে পরিপূর্ণ করবে এবং তার সাথে সাথে ফিউচারের যে জেনারেশন আসবে
তাদের জন্য কোনো কম্প্রোমাইজ করতে না হয়, তাদের জন্য সেটা থেকে যায়। তাহলে এই ধরনের ডেভেলপমেন্টকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, সবার ক্লিয়ার এতটুকু? তাহলে 2015 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্টে সেটা আগামী 15 বছরের জন্য 17টা গোল ঠিক করা হয়, 17টা সাস্টেনেবল গোল ঠিক করা হয়। সেগুলো কি কি, এগুলো কিন্তু একটু ডিটেলসে পড়তে হবে। যেমন কি আগেরটায় দেখুন কি ছিল, যখন আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট ছিল সেখানে গোল নাম্বার ওয়ানে ছিল এক্সট্রিম লেভেলের পোভার্টিকে এবং হাঙ্গারকে এরিডিকেট করা, একটা ছিল। বাট এখানে দেখুন দুটোকে আলাদা করেছে, পোভার্টি এবং হাঙ্গারকে আলাদা করেছে, এবং কি করেছে এর এক্সট্রিম লেভেল বলেনি, কোনো পোভার্টি থাকবে না, নো পোভার্টি জিরো হাঙ্গার। আগেরটাই বলেছিল এক্সট্রিম পোভার্টি থাকবে না, এবার বললো পোভার্টি থাকবে না। 3 নম্বর বলেছে গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং। 4 নম্বর বলেছে কোয়ালিটি এডুকেশন। আগেরটাই মনে করুন 2 নম্বরটাই ছিল যে প্রাইমারি এডুকেশনকে ইউনিভার্সালাইজ করা, এবার কি বলেছে কোয়ালিটি এডুকেশনের কথা বলেছে গোল 4-এ। গোল 5 বলেছে জেন্ডার ইকুয়ালিটি। দেখুন ইকুয়ালিটি নিয়ে কোথায় কথা বলেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 5-এ। অনেক সময় না SD5 এইভাবেও লেখা থাকতে পারে, SD5 মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার 5, SD5 বা SDG5 লেখা থাকে অনেক সময়, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 5 বা 4 থাকলে গোল নাম্বার 4। 6 নম্বরে কি বলেছে দেখুন ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। আপনাদের গোলগুলো 1 থেকে 17তে কোনটা আছে মনে রাখতে হবে। যেমন লাস্টেরটা মনে রাখা একদম ইজি। যেমন আপনারা দেখলেন মিলেনিয়াম ডেভেলপমেন্টেরও 8 নম্বর গোল ছিল যে পার্টনারশিপ করা সবার মধ্যে। এখানেও দেখুন লাস্ট গোলটা হচ্ছে 17 নম্বর, পার্টনারশিপ করা। 7 নম্বর বলেছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। 8 নম্বর বলেছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। 9 নম্বর বলেছে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার। 10 নম্বর বলেছে রিডিউস ইনইকুয়ালিটিকে রিডিউস করার কথা বলেছে। 11 নম্বর বলেছে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটি। সাস্টেনেবল সিটি এবং কমিউনিটি, সিটিগুলো যে আসবে শহরাঞ্চল, সেগুলোকে সাস্টেনেবল করা। গোল 12 রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন, মানে আমরা যখন কোনো কিছু তৈরি করব এবং সেটাকে যখন কনজিউম করব, প্রডিউস করছি বা কনজিউম করছি, সেটা কী হবে রেসপন্সিবল হতে হবে। এরকম না যে কোনো জিনিস প্রডিউস করতে থাকলাম যে এতটা প্রডিউস করলাম সেটা নষ্ট হলো, আবার এতটা জিনিসটাকে কনজিউম করে ফেললাম। অনেক সময় কি হয় সমুদ্রের মধ্যে ধরুন সমুদ্রের কোনো সামুদ্রিক মাছ এত কনজিউম করা শুরু করলাম, এত সেটাকে খাবার খেতে শুরু করলাম, আমরা কি হলো সেই মাছগুলো একটা সময় কি হলো সংখ্যা একদম কমে গেল। তার মানে কি হলো আমরা রেসপন্সিবল ওয়েতে সেটাকে কনজিউম করলাম না। ওকে, রেসপন্সিবল ওয়েতে কনজিউম করা মানে কি এমনভাবে মাছ খেতে ভালো লাগছে, ঠিক আছে তাহলে এমনভাবে খাবো যে সেটা যেন বিলুপ্ত প্রায় আবার না হয়ে যায়। ওকে, যেমন দেখবেন অনেক সময় অনেক জায়গাতে, যেমন আমি বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখেছি যে বাংলাদেশে যদি একটা নির্দিষ্ট সাইজের কম বা ওয়েটের কম যদি ইলিশ মাছ ধরা পড়ে, সেটাকে ধরা নিষিদ্ধ, সেটাকে ছেড়ে দিতে বলে। তা এটাও কিন্তু দেখুন রেসপন্সিবল কনজামশন এবং প্রোডাকশনের একটা পার্ট, যে বেশি ছোট জিনিসকে আমরা ধরবো না, একটা সাইজের বড় হবে তারপরে সেটাকে আমরা ধরবো। 13 নম্বরে বলেছে ক্লাইমেট অ্যাকশন নিয়ে। 14 নম্বরে বলেছে লাইফ বিলো ওয়াটার, মানে জলের নিচে যে প্রাণ থাকে সেটাকে নিয়ে কথা বলেছে 14 নম্বরে। 15তে বলেছে লাইফ অন ল্যান্ড। অর্থাৎ লাইফ অন ল্যান্ড মানে কি দেখুন 14 নম্বর বলেছে লাইফ বিলো ওয়াটার, মানে জলের নিচে যে প্রাণীরা থাকে তাদেরকে আমরা কিভাবে ঠিক রাখবো সেটা নিয়ে কথা বলেছে 14 নম্বরে। 15 নম্বরে বলেছে লাইফ অন ল্যান্ড, মানে আমাদের একটা হচ্ছে জল ওয়াটার আর একটা হচ্ছে ল্যান্ড। নর্মাল যে ভূখণ্ড যেগুলো আমাদের স্থল বলি, স্থলে যেই প্রাণী উদ্ভিদগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা বাঁচাবো, সেগুলোকে কিভাবে আমরা প্রোটেক্ট করব, সেটাকে হচ্ছে গোল 15-এ বলেছে। 16 নম্বরে বলেছে পিস অ্যান্ড জাস্টিস স্ট্রং ইনস্টিটিউশন, এবং 17 নম্বরে বলেছে পার্টনারশিপ টু অ্যাচিভ দ্য গোল। তো এই যে 17টা গোল, এই 17টা গোল আপনাদের মুখস্থ রাখতেই হবে, পরীক্ষার সময় বিভিন্নভাবে এখান থেকে প্রশ্ন আসে। যেমন এটা হচ্ছে একদম ওয়েবসাইট থেকেই নেওয়া সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের। দেখুন এখানে যে ছবিগুলো আছে, যদিও ছবিগুলো থেকে কোনোবার প্রশ্ন আসেনি যে 17টা গোল পড়লাম, বাট জাস্ট আমরা একটু দেখে রাখবো। এই যে গোলগুলো রয়েছে অনেক সময় কি হয় এই গোলগুলোর থেকে না কিছু কিছু ভিতর থেকে প্রশ্ন দেয়। আমি আপনাদের সুবিধার জন্য এই জিনিসগুলোকে কি করেছি বোল্ড করে দিয়েছি। যেমন
পোভার্টি তো ঠিক আছে, পোভার্টি তো পড়লাম। এই পোভার্টির ভিতরে কিছু আবার অবজেক্টিভস রেখেছে। কি অবজেক্টিভস? আমরা পড়লাম যে এন্ড অফ পোভার্টি, পোভার্টি থাকবে না। বললো 2030 সালে ইরিডিকেট এক্সট্রিম পোভার্টি, এবং 2030 সালের মধ্যে এক্সট্রিম পোভার্টিকে এরিডিকেট করো এবং কি হবে, প্রতিজনের নাগরিক, কি বলেছে, কারেন্টলি মেজার এ পিপল লিভিং অন অর লেস দ্যান $1.25 এ ডে। মানে আজকের দিনে এক্সট্রিম পোভার্টি কী হিসেবে ধরেছে 2015 সালে যখন মেজার করা হয়, বলেছে যাদের ইনকাম $1.25 কম তারা রয়েছে এক্সট্রিম পোভার্টিতে। তাহলে এবার দেখুন, প্রশ্ন আসতেই পারে যে যখন পোভার্টির কথা বলা হচ্ছে, কি নিয়ে ধরা হয়েছে পোভার্টি, কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ধরা হয়েছে? সে কি বলা হলো যে যাদের ইনকাম পার ডে $1.25 কম তাদেরকে এক্সট্রিম পোভার্টিতে ধরা হয়েছে। এবার দেখুন, পোভার্টিকে আমরা বের করবো, পোভার্টি থেকে বের করবো কতজনকে, বলেছে রিডিউস অ্যাটলিস্ট বাই হাফ দ্য প্রপোর্শন। মানে কোনো দেশের যতটুক লোক রয়েছে তার মিনিমাম অর্ধেককে আমরা কি করব, এই এক্সট্রিম পোভার্টি থেকে বের করব 2030 সালের মধ্যে। ওকে, তাহলে এখানে আপনারা দেখবেন কিছু কিছু অ্যাচিভমেন্ট 2030-এর কথা বলেছে, কিছু কিছু অ্যাচিভমেন্ট বলেছে 2025 সালের মধ্যে করব, যদিও 2025 সাল অলরেডি চলে গেছে। তাহলে এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি একটু, আমি হচ্ছে বোল্ড করে দিয়েছি, এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি একটু বাড়িতে দেখবেন। তখন এই জিনিসগুলো থেকে বোঝানোর কিচ্ছু নেই, বাট কখনো কখনো হঠাৎ কোনো পেপারে, যদিও এবার দেয়নি ভিতর থেকে প্রশ্ন, বাট এর আগের পরীক্ষায় পেয়েছি, ভেতর থেকে অনেক সময় প্রশ্ন দেয়। যেমন একবার পরীক্ষায় প্রশ্ন ছিল যে পোভার্টি তো বুঝলাম, তাহলে কতটুকু পরিমাণকে পোভার্টি থেকে বের করব, সেটার অ্যান্সার হতো হাফ অফ দ্য প্রপোর্শন। ঠিক আছে, অনেক সময় এরকম প্রশ্ন এর আগে এসেছে, গত বছর আসেনি, বাট তার আগে 3-4 বছর আগে এসেছে। তাহলে এখানে প্রত্যেকটার রয়েছে, একবার একটু চোখ বুলাবেন, এখানে বোঝার কিছু নেই। ওকে, যতটুকু মনে রাখতে পারেন, বেশি চাপ নেওয়ার দরকার নেই, যতটুকু মনে রাখতে পারেন ততটুকু করবেন। ওকে, দেখুন অনেক জিনিস রয়েছে, এত হয়তো মনেও রাখতে পারবেন না, যতটুকু পারেন আমি আপনাদের বোল্ড করে দিয়েছি, কালার করে দিয়েছি, করবেন। এবার দেখুন 17-র পরে যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকে কী ধরনের প্রশ্ন রয়েছে দেখুন, হুইচ অফ দ্য ফলোইং আর ক্যারেক্টারিস্টিক্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কোনগুলো ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, আজকের দিনে আমি কোনো বিষয়কে এমনভাবে, কোনো বস্তুকে, কোনো রিসোর্সকে এমনভাবে ব্যবহার করবো সেটা আজকে আমাদের প্রয়োজনও যেমন মেটাবে, তেমনি ভবিষ্যতের কথাও যেন আমাকে মাথায় থাকে, ভবিষ্যতের যেন আমি কম্প্রোমাইজ না করি, ভবিষ্যতেরও যেন সেটা কি হয়, নিডটাকে যেন পরিপূর্ণ করে, আমাদের নিডটাকেও পরিপূর্ণ করবে, ভবিষ্যতের নিডটাকেও পরিপূর্ণ করবে। তাহলে এই চারটার মধ্যে কোনটা হবে দেখি। বলেছে ইন্টার জেনারেশনাল ইকুইটি রিগার্ডিং ন্যাচারাল রিসোর্সেস। তার মানে রিগার্ডিং ন্যাচারাল রিসোর্স, মানে ন্যাচারাল রিসোর্সেস যেগুলো রয়েছে সেগুলো আমরা ইন্টার জেনারেশনাল ইকুইটি থাকবে, মানে আজকেও আমরা যেমন ব্যবহার করছি আমাদের প্রয়োজনটাকে মেটাবো, তেমনি আগামীতে জেনারেশন আসবে তারাও ব্যবহার করবে। তাহলে এ দেখুন সবটাতেই কমন আছে, তাহলে এ দেখে লাভ নেই। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল রিসোর্সেস ইন দ্য সোসাইটি, আমাদের ইকুইটেবল মানে কি, যার যেরকম প্রয়োজন অনুযায়ী আমরা কি করব, রিসোর্সগুলোকে ব্যবহার করব, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। তাহলে এটাও ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। সি নম্বর বলেছে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাট দ্য এক্সপেন্স অফ এনভায়রনমেন্ট। দেখুন ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাট দ্য এক্সপেন্স অফ এনভায়রনমেন্ট, এরকম কিছু পেয়েছি যে ইকোনমিক ডেভেলপমেন্ট বলেছে, না, সি হবে না। ওকে, এ বি তো হচ্ছে, তাহলে এখন কথা হলো এ বি হবে না, এ বি ডি হবে। এবার দেখুন ডি নম্বরটা কি বলেছে, রিডাকশন অফ সোসাইটিজ ইউজ অফ নন রিনিউয়েবল রিসোর্সেস। দেখুন রিনিউয়েবল মানে কি, যেই রিসোর্সগুলো রিনিউ করা সম্ভব, মানে যেমন আমরা অনেক সময় হয় না, কোনো একটা মোবাইলে প্যাক ভরেছি, সেটা আমরা শেষ হয়ে গেছে আবার রিনিউ করি না, রিচার্জ করি, সেটাকে রিনিউ করি। তাহলে যেই রিসোর্সগুলো, যেই এনার্জি সোর্সগুলো রিনিউ করা সম্ভব, যেমন দেখুন আপনি যদি বলেন যে রিনিউ করা সম্ভব কোনগুলো, যেমন আজকে আপনি যদি গাছ কেটে ফেলেন, তাহলে সেখানে আবার কিন্তু গাছ
গাছ কিন্তু লাগানো সম্ভব। ওকে, আপনি কোনো একটা প্রাণীর পরিমাণ হঠাৎ করে বেশি কনজিউম করে ফেললেন, সেগুলো পরিমাণ কমে গেল, তাহলে সেই প্রাণীগুলোকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব, তাই না? যেমন আমরা জানি যে ভারতবর্ষের টাইগারের পরিমাণ এক সময় অনেক কমে গেছিলো, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার। বাট সেটাকে কি করা হচ্ছে, বিভিন্নভাবে প্রোটেক্ট করা হয়েছে, যখন এর ফলে কি হচ্ছে, তার পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে ভাবুন, যেগুলো রিনিউয়েবল রিসোর্স রয়েছে, বলছে নন রিনিউয়েবল, যেগুলো রিনিউ করা সম্ভব না, যেমন কোল, পেট্রোলিয়াম, এগুলো কি নন রিনিউয়েবল না? এগুলো যদি শেষ হয়, আর কি আমরা আবার আনতে পারবো কি? নিশ্চয়ই পারবো না। তাহলে বলেছে তাদের রিডাকশন হবে। ভাবুন তো, আমি যদি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি, যে আমি এমনভাবে যে কোনো জিনিসকে ব্যবহার করব সেটা যেন আজকে আমার যেটা প্রয়োজন সেটাও যেন মেটে, ভবিষ্যৎ প্রজন্মের যারা আসবে তাদেরও যেন মেটে। তাহলে যেগুলো নন রিনিউয়েবল রিসোর্স থাকবে, যেমন পেট্রোলিয়াম, জীবাশ্ম জ্বালানি যেগুলো রয়েছে, বা কোল, তাহলে তাদের ব্যবহার আমি কমাবো, যাতে কিনা কিছু পরিমাণ যেন মিনিমাম থেকে যায়, ইনকেস যদি প্রয়োজন পড়ে ভবিষ্যৎ প্রজন্ম যেন সেটাকে ব্যবহার করতে পারে। তাহলে নন রিনিউয়েবল রিসোর্সের পরিমাণ আমরা কমাচ্ছি, যাতে কিনা ভবিষ্যতে তারা ব্যবহার করতে পারে, হ্যাঁ বা না? তাহলে এবারই বুঝুন ডি নম্বরটা কি বলছে, রিডাকশন ইন সোসাইটিস ইউজ অফ নন রিনিউয়েবল রিসোর্সের। নন রিনিউয়েবল রিসোর্স যেগুলো রয়েছে সেগুলো সোসাইটির কি করছে, সেগুলোকে রিডিউস করছে। তাহলে এটাও তো ঠিক আছে। তাহলে এ বি ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, সকলের ক্লিয়ার হলো এতটুকু? ওকে, নেক্সট দেখুন আরেকটা প্রশ্ন এসেছে, দুটো প্রশ্ন এসেছিল গতবার, টোটাল 11টা পেপারে। প্রশ্নটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইজ কনসার্ন উইথ প্রোটেকশন, রেস্টোরেশন অ্যান্ড প্রমোশন অফ সাস্টেনেবল ইউজ অফ টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। টেরেস্ট্রিয়াল বলতে কোনো একটা পার্টিকুলার জায়গার বাস্তুতন্ত্র, ঠিক আছে, তাদেরকে কোনো একটা ভূখণ্ডের কোনো একটা অংশের ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রকে কী করবে, প্রোটেক্ট করবে, রিস্টোরেশন করবে, প্রমোশন করবে। ওকে, তাহলে দেখুন আপনি নর্মালি এলিমিনেট করতে পারেন। দেখুন 1 নম্বরে কি ছিল, যদি স্যার ভুল না করি পোভার্টি ছিল। 1 নম্বরে কি ছিল স্যার, পোভার্টি ছিল, তাই না? তাহলে স্যার পোভার্টির সাথে তো ইকোসিস্টেমের কোনো ব্যাপার নেই, আউট। তাহলে এ হবে না। স্যার আপনি বলছেন 17 নাম্বার পার্টনারশিপ, তাহলে পার্টনারশিপও হবে না, ইও আউট। ওকে, এবার দেখুন 5, আচ্ছা 5 যদি ভুল না করি আমাদের ইকুয়ালিটির ইসের কথা বলছে, যে ওমেনদের ইকুয়ালিটি দেওয়ার কথা বলেছে, ইকুইটি বা ইকুয়ালিটি এরকম কিছু বলেছে, জেন্ডার ইকুয়ালিটির কথা বলেছে, জেন্ডার ইকুয়ালিটির কথা বলছে। ওকে ওকে, তাহলে দেখুন জেন্ডার ইকুয়ালিটির সাথেও এখানেও দেখুন প্রোটেকশন, সাস্টেনেবল প্রোটেকশনের কথা কিছু নেই, তাহলে এটাও হচ্ছে না, তাহলে বিও আউট। এবার দেখুন সি, ডি এবং ডি। সিতে রয়েছে 10 এবং 15। দেখুন 10-এ কি ছিল, 10-এ ছিল রিডিউস ইনইকুয়ালিটিকে রিডিউস করা। এটার সাথে ইনইকুয়ালিটির সাথে সাস্টেনেবিলিটির কোনো ব্যাপার আছে? ব্যাপার নেই, তাহলে এটাও আউট। এখন 15 পড়ে থাকলো। 15 দেখুন 14তে ছিল লাইফ বিলো ওয়াটার, আর 15তে ছিল মনে করুন লাইফ অন দ্য ল্যান্ড। 16তে ছিল জাস্টিস সিস্টেমের কথা বলেছিল, পিস অ্যান্ড জাস্টিস ইকোসিস্টেমের কথা বলেছিল 16তে, আর 17তে পার্টনারশিপ। তাহলে 15তে যখন আমি পড়ালাম, বললাম না লাইফ অন দ্য ল্যান্ড, যে আমাদের ভূখণ্ডে আমাদের স্থলভাগে যে প্রাণীরা রয়েছে, প্রাণী উদ্ভিদ রয়েছে, সেগুলোকে কীভাবে আমরা প্রোটেক্ট করব, কীভাবে তাদের আমরা সাস্টেন করাবো, সেটাই তো 15 নাম্বার। তাহলে এখানে অনলি ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার সকলে? ওকে, এবার দেখুন ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। এখন দেখুন জলবায়ু আমরা ছোটবেলায় পড়েছিলাম, একটা হচ্ছে আবহাওয়া, যেটাকে আমরা ওয়েদার বলছি, আরেকটা হচ্ছে আমাদের জলবায়ু মানে ক্লাইমেট। তো একটা হচ্ছে আবহাওয়া কি, যে কোনো একটা পার্টিকুলার জায়গায় এই সময় তার হচ্ছে কতটুকু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কতটুকু গরম পড়েছে, তাই না, সেগুলোকে আমরা বলছি আবহাওয়া। সেখানকার বায়ু কতটা স্পিডে প্রভাবিত হচ্ছে, সেগুলো হচ্ছে আবহাওয়া। জলবায়ু কি পড়েছিলাম ছোটবেলায়, যে কোনো একটা পার্টিকুলার জায়গার
30 থেকে 35 বছর বা 40 বছরের আবহাওয়া যে রয়েছে তার যে অ্যাভারেজ, কোনো একটা পার্টিকুলার জায়গা 30 থেকে 35 বছরের যে আবহাওয়া তার যে অ্যাভারেজ, সেটাকে আমরা পড়েছিলাম ক্লাইমেট বা জলবায়ু, তাই তো? যেমন আমরা কোনো একটা পার্টিকুলার সময়কে বলছি গ্রীষ্মকাল, বর্ষাকাল, এগুলো কিন্তু দেখুন সমস্তটা কিন্তু জলবায়ুর উপর। জলবায়ু ধরে চলছি যে এই সময়ে বৃষ্টি হবে, এই সময় কি হতে পারে, বৃষ্টি হবে, এই সময় বৃষ্টি হবে না, এই সময় ঠান্ডা পড়বে, এগুলো কিন্তু আমাদের জলবায়ু। তাহলে জলবায়ু যখন আমি বলছি, দেখুন জলবায়ু কিন্তু আমাদের কৃষিকাজে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। শুধু কৃষিকাজ বললে ভুল হবে, আমাদের আজকের দিনে ট্যুরিজম সেক্টরও দেখুন জলবায়ু কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যেমন পাহাড় যদি থাকে, জেনারেলি আমরা কি করি, পাহাড় গরমে যাই, তাই না? তাহলে আমরা বুঝতে পারি না যে কোন সময়টা গরমকাল পড়বে, তাহলে সেই সময় পাহাড়ে কী হবে, সিজন হবে। ঠান্ডার দিনে জেনারেলি পাহাড়ে মানুষ কম যায়। আবার কখন কম যায়, যখন খুব ভারী বর্ষা থাকে, ভারী বর্ষাতে যেখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে মানুষজন কম যাবে। তাহলে আমরা যখন ট্যুরিজমের কথা বলছি তখনও দেখুন একটা বড় ট্যুরিজম ইকোসিস্টেমটাও কিন্তু ক্লাইমেট, আমাদের জলবায়ুর উপর নির্ভর করে কিন্তু তৈরি। ইভেন আমরা যখন জমিতে ফসল লাগানো হচ্ছে সেটাও দেখুন জলবায়ুর প্রভাব, যে এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম, সেই হিসাবে এই পার্টিকুলার এই ধরনের ফসলগুলো লাগানো হচ্ছে। যখন বর্ষার সময় যেগুলোতে বেশি পরিমাণ জল প্রয়োজন তখন পার্টিকুলার কিছু ফসল লাগানো হচ্ছে। যখন টেম্পারেচার গরম, বেশি টেম্পারেচার লাগবে তখন পার্টিকুলার কিছু ফসল চাষ করা হচ্ছে। তাহলে জিনিস ভাবুন, এত কিছু জলবায়ুর ওপর নির্ভর করে। তাহলে জলবায়ু যদি হঠাৎ করে চেঞ্জ হওয়া শুরু করে, যেটা আজকের দিনে আমরা দেখছি, তাহলে এর ফলে কি কি ক্ষতিকারক দিক উঠে আসতে পারে। যেমন আমরা দেখি হঠাৎ করে বন্যা মানে হঠাৎ করে বৃষ্টি, তো এমন বৃষ্টি বন্যা ডেকে আনছে, আর যেখানে বৃষ্টি নেই সেখানে একদম খরা। তার মানে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন। আমি যখন ছোট ছিলাম আমরা দেখতাম বাস পড়তো, এটা আমি অনেক স্টুডেন্টদের সাথে আলোচনাও করেছি, ওদেরও একমত ছিল যে বাজ পড়তো, কিন্তু স্যার এখন যেরকম যত জোরে বাস পড়ে দেখে মনে হয় আমার মানে পাশেই মনে ফাটলো, এতটা জোরে কোনোদিন হতো না। ওকে, তাহলে এই যে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনগুলো আমরা দেখি, এগুলোর বড় কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের দেখুন ইকোনমিক একটা বড় সমস্যা থেকে যাচ্ছে, বিশেষ করে মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস বা যারা একদমই লো ইনকাম ফ্যামিলির ওগুলো রয়েছে তাদের জন্য। যেমন হঠাৎ করে যদি বন্যা নেমে আসে, বন্যাতে কী হলো, পুরো চাষের জমিটা জলের নিচে চলে গেল। বা কী হলো, বৃষ্টি হলো না, একটা কৃষক জমিতে ফসল লাগিয়েছে, তার জমিতে জল প্রয়োজন ছিল, বৃষ্টিই হলো না, খরা হয়ে গেল। বা টেম্পারেচার যতটুকু প্রয়োজন ছিল সেটা হলোই না, বা কম হলো বা বেশি হলো, তাহলে তার ফসল নষ্ট হবে। এখন দেখুন যারা অনেক একটা কি বলবো, একটা নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা ইনকাম করছে, তাদের যদি চাল যদি 50 টাকার জায়গায় যদি 70 টাকাও হয়, হয়তো তাদের গায়ে লাগবে না, বাট যে গরিব মানুষ তার কিন্তু সেটা গায়ে লাগবে। তাহলে এই যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জে কী হবে, যারা মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস বা একদমই ইকোনমিক্যালি পোর, তাদের এটা সব থেকে বেশি ক্ষতি করবে। আজকে ভাবুন, আমার টেম্পারেচার বেড়ে গেছে, আমি তো বাড়িতে এসি লাগিয়ে নিলাম, কিন্তু যে গরিব মানুষটা আছে, যে কোনো কন্ট্রিবিউট করলো না টেম্পারেচার বাড়াতে, বাট তারও এখন কি হচ্ছে, তারও বাড়িতে এখন কি হচ্ছে, গরম লাগছে, তাহলে সে কিভাবে এখন এসি লাগাবে? তার মানে এখানে কি হচ্ছে, যারা মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস বা যারা একদমই পোর, তারা বেশি প্রভাবিত হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের জন্য। ক্লিয়ার সবার এতটুকু? ওকে, তাহলে এই যে ক্লাইমেট চেঞ্জ হয়, এই ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে আপনারা জানেন পৃথিবীর উষ্ণতার ইত্যাদি বেড়েছে অনেক, এখানে লেখাও আছে এগুলো। ওকে, তাহলে এই যে ক্লাইমেট চেঞ্জ যে হয়েছে, এগুলোর আমরা কোথায় এর এভিডেন্স পাই? যেমন দেখবেন গ্লোবাল টেম্পারেচার বেড়ে গেছে। আমরা দেখছি আজকের দিনে যেগুলো গ্লেশিয়ার রয়েছে, মেরু অঞ্চলে যেগুলো গ্লেশিয়ার রয়েছে, হিমবাহ রয়েছে, সেগুলো গলতে শুরু করেছে, তখন পৃথিবীর উষ্ণতা বেড়ে গেছে। ওকে, আমরা দেখছি যে এ ডিক্রিজ ইন আর্কটিক সি আইস কভার, মানে যখন হচ্ছে সমুদ্রের বিভিন্ন জায়গায় আইস কভার থাকে, সেটা যদি গলতে শুরু করে, তাহলে কি হবে, আইস কভার থিন হয়ে যাবে, চিকন হয়ে যাবে। তাহলে থিন হয়ে গেলে এখন বরফটা জল হলো, তাহলে অবভিয়াসলি কী হবে, জলতল বেড়ে যাবে, তাই না? জলের পরিমাণ বেড়ে যাবে।
জলের উচ্চতা বেড়ে যাচ্ছে। হঠাৎ করে কি হচ্ছে, ফরেস্ট ফায়ার আপনারা দেখছেন, ফরেস্ট ফায়ারের পরিমাণ বেড়ে যাচ্ছে। এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, যেটা আমি মাত্র বললাম, ফ্লাড, আর্থকোয়েক, সুনামি, স্ট্রং উইন্ড, হেল, থান্ডারস্টর্ম, এগুলোর পরিমাণ কি হচ্ছে, হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এক্সট্রিম ওয়েদার কন্ডিশন। দেখুন, এই যে ক্লাইমেট চেঞ্জ হয়, ক্লাইমেট চেঞ্জের কিছু কারণ রয়েছে যেগুলো ন্যাচারাল কারণ, আর কিছু রয়েছে কৃত্রিম কারণ, ম্যানমেড। যেগুলো ম্যানমেড কারণ, কৃত্রিম, সেগুলোকেই বলা হয় অ্যানথ্রোপোজেনিক কজেস। অ্যানথ্রোপোজেনিক মানেই হচ্ছে যেগুলো ম্যানমেড, যেগুলো কৃত্রিমভাবে হচ্ছে। যেগুলো ন্যাচারাল কজ, যেমন কি কন্টিনেন্টাল ড্রিফট। আপনারা জানেন আমাদের যে যতগুলো মানে যতগুলো মহাদেশ রয়েছে, প্যানজিয়া বলতাম আমরা একটা সময়, যে সবগুলো এক সময় একসঙ্গে ছিল, তাই না? সবগুলো একটা সময় একসঙ্গে ছিল, তারপরে কি হচ্ছে, একটা একটার থেকে দূরে যেতে যেতে আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে এবারও কি হচ্ছে, এখনো যে তারা রয়েছে, এখনো কি হচ্ছে, তারা বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে সরার চেষ্টা করছে। হতে পারে ভারতবর্ষ, আমাদের যে এশিয়াতে যে রয়েছে উপরের অংশ থেকে, আমাদের উপরের অংশ থেকে ধীরে ধীরে সরার চেষ্টা করছে। তাহলে এই যে কন্টিনেন্টাল ড্রিফট হচ্ছে, সরে যাচ্ছে একটা পার্টের থেকে, এর জন্য কি হতে পারে, ক্লাইমেট চেঞ্জ হতে পারে। আমরা জানি যে সূর্যকে একটা অরবিট, একটা পথে, কক্ষপথের মাধ্যমে পৃথিবী ঘুরছে। তাহলে সেই কক্ষপথে যদি সামান্য চেঞ্জ ঘটে, তার ফলেও কি হবে, জলবায়ু পরিবর্তন হয়ে যাবে। ওকে, হঠাৎ করে পৃথিবীতে কি আসলো, কোনো ভলকানো আসলো, হঠাৎ করে কোনো ভলকানো অ্যাক্টিভিটি হলো, তার ফলেও কি হতে পারে, জলবায়ু পরিবর্তন হতে পারে। প্লেট ট্যাকটনিক্স, আমরা জানি পৃথিবীতে প্লেটের উপর আছে, তাই তো সেই প্লেটগুলো যদি শিফট হয়, তার ফলেও কি হতে পারে, আমাদের হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হতে পারে। এছাড়াও এই যে সমুদ্র আছে, সমুদ্রের যে কারেন্ট, সমুদ্রের যে স্রোত, এই স্রোতের একটা নির্দিষ্ট প্রবাহতে চলছে। এই প্রবাহের মধ্যে যদি কখনো চেঞ্জ ঘটে, তার ফলেও কি হতে পারে, ক্লাইমেট চেঞ্জ হতে পারে। এখন এই যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের কৃত্রিম কারণগুলো কি, যেগুলো ম্যানমেড, যেমন কি অতিরিক্ত পরিমাণে গ্রিন হাউস গ্যাস বেড়ে গেছে, আমরা পড়বো। অ্যারোসেলের পরিমাণ অ্যাটমসফিয়ারে বেড়েছে, যদিও যেদিন আমরা পলিউটেন্টের ক্লাসটা করবো সেদিন আমরা এগুলো পড়বো। ডিফরেস্টেশন, আমরা গাছ কেটে ফেলছি, এগুলোর ফলে কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে ম্যান মেড। ওকে, এবার এছাড়াও যেগুলো রয়েছে, আচ্ছা, যেমন আমরা এক্সেসিভ ন্যাচারাল রিসোর্সগুলো ইউজ করি, যেমন কার্বন ডাইঅক্সাইড খুব অতিমাত্রায় ইউজ করছি আমরা। কার্বন ডাইঅক্সাইড খুব অতিমাত্রায় আমরা হচ্ছে পরিবেশে ছাড়ছি। যেগুলো ইন্ডাস্ট্রিগুলো থেকে বিভিন্ন শিল্প, মানে যেগুলো হচ্ছে ধরুন কলকারখানা রয়েছে, সেগুলো থেকে যখন বিভিন্ন বিভিন্ন পদার্থ আমরা পরিবেশে ছাড়ছি, এর জন্য কি হতে পারে আমাদের হচ্ছে আমাদের এই জলবায়ু পরিবর্তন হতে পারে। এবার এই যে জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্টগুলো আমরা কি দেখতে পাচ্ছি, যেমন দেখতে পাচ্ছি স্যার, এক্সট্রিম ওয়েদার কন্ডিশন অলরেডি আমরা পড়লাম, ফরেস্ট ফায়ার, ফ্লাড দেখা যাচ্ছে, ড্রট, ডিজিজ ইলনেস। দেখুন, ডিজিজ ইলনেস হবে কি না, হঠাৎ করে কোনো একটা জায়গায় যদি ফ্লাড হয়, একটা জায়গা দেখা যাচ্ছে 10 দিন ধরে জলের নিচে আছে, মানুষজন জলের মধ্যেই চলাচল করছে, বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, তাহলে জল থেকেই তো রোগগুলো ছড়াবে। তাহলে সেখানেও কি হচ্ছে, জলের জন্য কি হচ্ছে, ডিজিজ হচ্ছে, ইলনেস। ওকে, ইকোনমিক লস হচ্ছে, সি লেভেলের জল বেড়ে যাচ্ছে, গ্লোবাল টেম্পারেচার বাড়ছে, বিভিন্ন ইকোসিস্টেমের জন্য একটা থ্রেট হচ্ছে, অনেক ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফলে। ওকে, এবার দেখুন, জাস্ট এই জিনিসগুলো মনে রাখবেন যে ইন্ডিয়া এই ক্লাইমেট চেঞ্জের সাথে লড়াইয়ের জন্য কী কী করেছে। যেমন ন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান, যেমন কি আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম ন্যাশনাল সোলার মিশন, ন্যাশনাল সোলার অ্যালায়েন্স পড়েছি, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ন্যাশনাল সোলার অ্যালায়েন্স না, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স পড়েছি, ইন্ডিয়া এবং ফ্রান্সের মিলিতভাবে করেছে। তাহলে এগুলো কি ক্লাইমেট চেঞ্জের সাথে লড়াইয়ের জন্য। তারপরে যেমন দেখুন, দ্য ন্যাশনাল সাস্টেনেবল হ্যাবিটেট মিশন, ন্যাশনাল ওয়াটার মিশন, হিমালয়ান ইকোসিস্টেমকে রক্ষা করার জন্য আমরা ন্যাশনাল মিশন ফর সাস্টেনিং হিমালয়ান ইকোসিস্টেম। তো এগুলো হচ্ছে কি ইন্ডিয়ার, এগুলো পদক্ষেপ নিয়েছে। যেমন কি গ্রিন ইন্ডিয়া মিশন, ইন্ডিয়া কি করবে, যে ইন্ডিয়ার যে ফরেস্ট সেটা 23% থেকে 33% নিবে। তাহলে এখানে আমি বলে দিয়েছি কি কি করছে, যেমন এখানে কি বলছে, ইকোসেন্সিটিভ জোন। আপনারা জানেন এখন অনেক সময় কি করা হয়, যখন কোনো একটা জায়গা থেকে কি হবে, কোনো একটা রোড যাবে, কোনো ন্যাশনাল হাইওয়ে যাবে,
দেখা যাচ্ছে সেটা কি পার্টিকুলার একটা ইকো সেন্সিটিভ জোনের মধ্য দিয়ে যাবে, তখন দেখবেন সেখানে সেই ইকো সেন্সিটিভ জোন থাকাতে কি হবে, সেখানকার যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলকে কাটতে পারবে না, অন্যভাবে অন্য কোনো পদ্ধতির মাধ্যমে টানেল করে হোক বা ওভারব্রিজের মাধ্যমে হোক সেই রাস্তাটাকে নিয়ে যেতে হবে। তাহলে এগুলো হচ্ছে কি, এর ফলে কি হচ্ছে, এর ফলে আমাদের ক্লাইমেট চেঞ্জের সাথে আমরা লড়াই আমাদের সাহায্য হচ্ছে। বা রিনিউয়েবল এনার্জি, একটু আগে যে বললাম রিনিউয়েবল এনার্জিগুলো রয়েছে যেগুলো, সেই রিনিউয়েবল এনার্জিগুলো আমরা ইউজ বেশি করে করছি। আমরা বিভিন্ন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট যে একদিন পড়েছি, সেই এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে এনভায়রনমেন্টকে প্রোটেকশনের কাজ করছি, যার ফলে কি হবে, আমরা এই যে ক্লাইমেট চেঞ্জ এর সাথে আমরা লড়াই করতে পারবো। ক্লিয়ার এতটুকু? নেক্সট দেখুন গ্লোবাল ওয়ার্মিং। আপনারা জানেন পৃথিবীর উষ্ণতা ধীরে 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 বেড়ে যাচ্ছে, এর জন্য দায়ী যে গ্যাসগুলো তাদের বলা হয় গ্রিন হাউস গ্যাস। তাহলে এই গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে কোনগুলো রয়েছে, যেমন কার্বন ডাই অক্সাইড, ওকে, খুব ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস। মিথেন, ওকে, মিথেন রয়েছে। ওয়াটার ভ্যাপার, ওয়াটার ভ্যাপার হচ্ছে H2O, ওয়াটার যেহেতু মানে হচ্ছে ওয়াটার ভ্যাপার মানে হচ্ছে যখন জলটাকে গরম করি, জলটা যখন বাষ্প হচ্ছে তখন সেটাকে ভেপার বলি। ওজোন O3, নাইট্রাস অক্সাইড এবং ফ্লু ওরিয়েন্টেড গ্যাসেস যেমন হাইড্রোফ্লোরোকার্বনস, পারফ্লোরোকার্বন, সালফার হেক্সাফ্লোরাইড, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, এগুলো হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী গ্যাস। তো এগুলোর নামগুলো একবার একটু চোখ বুলিয়ে নেবেন। তাহলে এগুলো কোথা থেকে নির্গত হচ্ছে, আমরা বিভিন্ন যে ফসিল ফুয়েল পেট্রোল ডিজেল পোড়াচ্ছি তার থেকে তৈরি হচ্ছে। ওকে, এতটুকু ক্লিয়ার হচ্ছে? বা এনিমেল ওয়াস্ট, আপনারা জানেন অনেক সময় আমরা কি করি, কোনো একটা প্রাণী মারা গেছে সেটাকে কি করছি, ঠিকঠাক মতো সেটাকে মাটির তলায় চাপা দিচ্ছি না, আমরা কি করছি, সেটাকে পার্টিকুলার কোনো একটা জায়গায় ফেলে রাখছি, খোলা ফেলে রাখছি। যেমন অনেক সময় দেখবেন গ্রামেগঞ্জে যদি গরু মারা যায়, পার্টিকুলার একটা কি করছে, কোনো একটা খোলা জায়গায় সেটাকে ফেলে রাখছে গরুটাকে, বা কুকুর মারা গেছে ফেলে রাখছে। তাহলে সেখান থেকে কি হয়, অনেক সময় মিথেন গ্যাস নির্গত হয়, মিথেন গ্যাস। ঠিক আছে, এগুলো অনেক গ্যাস নির্গত হয়। আপনারা জানেন যে ধান চাষ হয়, সেই ধান চাষের থেকেও মিথেন গ্যাস নির্গত হয়। ওকে, তাহলে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, এই গ্রিন হাউস গ্যাসগুলো কি আদৌ হার্মফুল? দেখুন এই জিনিসটা বুঝুন। আচ্ছা, ধরুন এটা আমাদের পৃথিবী, এখন সূর্য থেকে কি হচ্ছে, রশ্মি পৃথিবীতে পড়ছে। ওকে, এখন গ্রিন হাউস গ্যাসগুলো কি করে, যখন সূর্য থেকে পৃথিবীতে রশ্মিগুলো আসছে, পৃথিবীর সারফেসে যখন বাধাপ্রাপ্ত হয়, তখন অবভিয়াসলি কি হবে, সেটা আবার ফিরে যাবে, বাধা পেয়ে রিফ্লেক্ট হয়ে সেটা আবার ফিরে যেতে চাইবে। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলো কি করে, যখনই সূর্যের রশ্মিটা আসছে সেটাকে ধরে রাখছে, ধরে ফেলছে। তাহলে গ্রিন হাউস গ্যাস যত বাড়বে তত কি হবে, সূর্য থেকে যে রশ্মিগুলো পৃথিবীতে পড়ছে, সারফেসে পড়ছে, সেগুলো আর রিফ্লেক্ট হয়ে বাড়ি যেতে পারবে না, সেগুলোকে কি করছে, ও আঁকড়ে ধরে রেখে দিচ্ছে পৃথিবীর মধ্যে। তাহলে সূর্য থেকে যদি রশ্মি আসে সেটা তো নিশ্চয়ই ঠান্ডা রশ্মি হবে না, গরম রশ্মি হবে। তাহলে কি হবে, আলটিমেটলি পৃথিবীর উষ্ণতা বাড়ছে এইভাবে। তাহলে এখন এই যে বললাম যে এরা কি এত হার্মফুল, যদি গ্রিন হাউস গ্যাস না থাকে তাহলে কি হবে? দেখুন, যদি একদমই গ্রিন হাউস গ্যাস না থাকে তাহলে কি হতো, সূর্য থেকে যত রশ্মি আসতো সব রিফ্লেক্ট হয়ে চলে যেত। তাহলে পৃথিবীর যে উষ্ণতা সেটা আমরা এখন যতটা দেখি সেটা থাকতো না, সেটা একদম ঠান্ডা হয়ে যেত, পৃথিবী আবার হিমযুগে চলে যেত। তাহলে হিমযুগে যদি চলে যায় তাহলে সেখানে কি হবে, যেই উদ্ভিদগুলো আমরা এখন দেখতে পাই, উদ্ভিদগুলো আর বাঁচতে পারতো না। আর আপনারা জানেন উদ্ভিদ যদি না বাঁচে তাহলে মানুষও বাঁচতে পারবে না, কোনো প্রাণী বাঁচতে পারবে না, বা বেশিরভাগ প্রাণীগুলোই ধীরে 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 বিলুপ্ত হয়ে যাবে। তাহলে গ্রিন হাউস গ্যাস একটা নির্দিষ্ট পরিমাণ যদি না থাকে তাহলে পৃথিবী এক্সিস্টেন্সে থাকবে না। তাই গ্রিন হাউস গ্যাস অবভিয়াসলি ক্ষতিকারক হলেও কিছু পরিমাণ পৃথিবীতে প্রয়োজন আছে। একদম গ্রিন হাউস গ্যাস যদি না থাকে তাহলে পৃথিবী হিমযুগে চলে যাবে। বুঝতে পারছি না? আচ্ছা, এখানে যদিও এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে ক্লাইমেট এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে লড়াইয়ের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এবার একটা টার্ম রয়েছে অ্যাসিড রেইন। আমরা ছোটবেলায় পড়েছিলাম অ্যাসিড রেইন, অম্লবৃষ্টি। তো অম্লবৃষ্টিতে কি হয়, ধরুন আমাদের বিশেষ করে গাড়ি বা যেখানে খুব বেশি পলিউশন হয়, বায়ু দূষণ হয়, সেখানে দু ধরনের গ্যাস, একটা হচ্ছে নাইট্রোজেনের থেকে আসে, আরেকটা আসে সালফারের থেকে। এই দুটো গ্যাস কি করে, যে বৃষ্টির যে জল তো H2O, এই জলের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেনের
নাইট্রোজেনের অ্যাসিড উৎপন্ন করে, আরেকজন কি করে সালফারের অ্যাসিড উৎপন্ন করে। একজন নাইট্রোজেনের অ্যাসিড উৎপন্ন করে, আবার আরেকজন সালফারের অ্যাসিড উৎপন্ন করে। উৎপন্ন করে কি হয়, সেই জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করলো, অ্যাসিড উৎপন্ন করে সেটা কি হচ্ছে পৃথিবীতে পড়ছে। তাহলে অবভিয়াসলি কি হবে, যেই জলে অ্যাসিড থাকবে তাহলে সেই জল ক্ষতি করবে, হ্যাঁ বা না? ওকে, তাহলে আমরা জানি জলের কি একটা পিএইচ ভ্যালু থাকে, পিএইচ ভ্যালু কত, 0 থেকে 14 মধ্যে হয়, যে কোনো বস্তুর একটা পিএইচ ভ্যালু থাকে। তাহলে 7 যদি বলি, 7 হচ্ছে নিউট্রাল, না সেটা অম্ল না সেটা ক্ষারীয়। যত সেটা 0-র কাছাকাছি যাবে তত সেটা কি হবে, তার মধ্যে অ্যাসিডের পরিমাণ বাড়বে। আর যত সেটা 14-র কাছাকাছি যাবে সেটার মধ্যে ক্ষারের পরিমাণ বাড়বে। ঠিক আছে? আর যদি একদম সাথে থাকে তাহলে সেটা নিউট্রাল, না অ্যাসিডিক না হচ্ছে বেসিক মানে ক্ষার। তো এই যে আমরা অ্যাসিড রেইন ওয়াটার বলছি, অ্যাসিড রেইনের পিএইচ এর ভ্যালু প্রায় 5.7, কোথাও 5.6ও লেখা আছে। জিনিস ভাবুন, 5.7 যদি হয় তাহলে 7-এর কম না? 7-এর কম মানে অ্যাসিডিকের দিকে যাচ্ছে, অম্লের দিকে যাচ্ছে। তাহলে যখন একটা জল ভাবুন উপর থেকে পড়ছে যার মধ্যে অ্যাসিড রয়েছে, তাহলে সেটা কি করবে, বিভিন্ন জিনিসের সঙ্গে বিক্রিয়া করা শুরু করবে। এর জন্য আমরা দেখেছি তাজমহলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে কি অ্যাসিড রেইনের জন্য হচ্ছে। বুঝতে পারলাম আমরা এতটুকু? এবার দেখুন কিছু প্রশ্ন আছে, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। আর্থ অ্যাটমসফিয়ার কিপস প্ল্যান্ট ওয়ার্ম মেইনলি বাই রিফ্লেক্টিং ইনকামিং সোলার রেডিয়েশন। বলুন কি বলেছে এখানে, প্রশ্নটা বুঝুন। আর্থ অ্যাটমসফিয়ার কিপস দ্য প্ল্যানেট ওয়ার্ম, গরম রাখে। কিভাবে গরম রাখে? সোলার রেডিয়েশনকে রিফ্লেক্ট করার মাধ্যমে। ভাবুন তো, যদি রিফ্লেক্ট করে দেই, যদি সেটা পৃথিবীর সারফেসে পড়ে যদি আবার রিফ্লেক্ট হয়ে চলে যায়, তাহলে কি গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে? অবভিয়াসলি স্যার ঠান্ডা হয়ে যাবে। যদি সেটা রিফ্লেক্ট করার পর যদি পৃথিবীতেই থেকে যেত, তাহলে তাহলে গরম থাকতো, তাই না? কিপস প্ল্যানেট ওয়ার্ম মেইনলি বাই রিফ্লেক্টিং ইনকামিং, যদি ধরে রাখতো, ক্যাচ করে রাখতো, তাহলে ওয়ার্ম থাকতো। বাস যদি রিফ্লেক্ট হয়ে চলে যায় তাহলে তার গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। ওকে, আর অ্যাসারশন রিজনে দেখবেন অপশনগুলোতে দুটো ভুল হয় না। রিজনে কি বলেছে, অ্যাটমসফিয়ার গ্যাসেস অ্যাবজর্ব লং ওয়েভ রেডিয়েশন ইমিটেড ফ্রম আর্থ সারফেস। গ্রিন হাউস গ্যাসগুলো কি করছে, যেগুলো রেডিয়েশন আসছে সেগুলোকে ধরে রেখে দিচ্ছে, অ্যাবজর্ব করছে, শোষণ করছে। তাহলে পয়েন্টটা ঠিক আছে, তাহলে 4 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার সকলের? নেক্সট প্রশ্নে আসুন। দেখুন তো অ্যাসিড রেনের জন্য কারা দায়ী? আচ্ছা, তখন আমি ভুল করে N2 লিখেছিলাম আর S2 লিখেছিলাম, ভুল লিখেছিলাম NO2 আর SO2। ওকে, NO2 আর SO2 আমি ভুল লিখেছিলাম, ঠিক আছে? আমি ভুল লিখেছিলাম এখানে। আচ্ছা, নাইট্রোজেনের অক্সাইড আর হচ্ছে সালফার অক্সাইড, NO2 আর হচ্ছে SO2, ঠিক আছে? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।